একটি দেশের গণতন্ত্র উম, প্রতিষ্ঠার জন্য, গণতন্ত্র প্রস্ফুটিত করার জন্য কতগুলো রাজনৈতিক দল প্রয়োজন? এটা একটি সুপারফিশিয়াল প্রশ্ন হতে পারে, মানে এটার কোনো উত্তর হয়তো বা কোনো দেশই দিতে পারবে না। বাংলাদেশের সঙ্গে, বাংলাদেশের চেয়েও গণতন্ত্র যারা আরও বেশি প্র্যাকটিস করে, বিশেষ করে ইউরোপের কয়েকটি দেশ তো আছেই, তার সঙ্গে যদি মার্কিন যুক্তরাষ্ট্রের কথা বলি, ভারতের কথা বলি, আহ, তারাও এই প্রশ্নের উত্তর দিতে পারবে না যে কতগুলো দল দরকার। অনেকে বলেন যে শত ফুল ফুটতে দেওয়া উচিত, কিন্তু এই শত ফুল ফুটতে দেওয়ার মধ্যেও আমরা গেল 15-20 বছর, বা যদি 54 বছরের কথাই বলি, যে স্বাধীনতার পর থেকে আমরা দেখেছি একটি, দুটি বা তিনটি দলের কাছেই এই আহ, গণতন্ত্র তারা প্রতিষ্ঠা করতে পেরেছে কিনা আমরা জানি না, তবে ক্ষমতার যে স্বাদ এবং ক্ষমতার যে লোভ, লাভ, এই সব কিছুই একটি, দুটি বা তিনটি দল সেটি ভোগ করেছে বা শাসন করেছে বা শোষণ করেছে। এই যে বাংলাদেশের প্রেক্ষাপট, সেই প্রেক্ষাপটে আরও একটি রাজনৈতিক দল আজকে আত্মপ্রকাশ করলো। এরকম গেল মাসখানেকের মধ্যে, মাস 2 থেকে 3-এর মধ্যে কয়েকটি রাজনৈতিক দল আত্মপ্রকাশ করেছে। তার মধ্যে সবচেয়ে বেশি আলোচনায় এনসিপি, নাগরিক পার্টি, যারা 24-এর গণ অভ্যুত্থানের নেতৃত্ব দিয়েছিলেন, তাদের অধিকাংশই আছেন এনসিপিতে। এবং আজকে যে দলটি আত্মপ্রকাশ করলো, বাংলাদেশ আম জনতা পার্টি, এর নেতৃত্ব দিচ্ছেন রফিকুল আমিন, যিনি এর আগে ডেস্টিনি প্রতিষ্ঠাতা, এবং ডেস্টিনির মাধ্যমে সারা বাংলাদেশে অন্তত 45 লক্ষর বেশি মানুষকে তিনি একসাথে তার বাণিজ্য এবং ব্যবসার সঙ্গে যুক্ত করেছিলেন। আমরা আজকে আলোচনার বিষয় রেখেছি ইস্পাহানি মির্জাপুর 0 আওয়ারে, সেটি হলো রাজনীতিতে নতুন দল। আমার সঙ্গে আছেন এনডিএম এর চেয়ারম্যান ববি হাজ্জাজ, আপনাকে স্বাগত, এবং আছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির যুগ্ম আহ্বায়ক মনিরা শারমিন, আপনাকেও স্বাগত। আমরা মূল আলোচনায় আসবো। দর্শক, বরাবরের মতো আজকেও বৈশাখী টেলিভিশনের পর্দার পাশাপাশি ফেসবুক এবং ইউটিউব পেজেও সরাসরি সম্প্রচারিত হচ্ছে ইস্পাহানি মির্জাপুর 0 আওয়ার। আপনারা চাইলে সেখানে কমেন্ট করতে পারেন, কমেন্টে আপনাদের মতামত জানাতে পারেন। আমরা শিরোনামগুলো দেখে আসবো, বৈশাখী টেলিভিশনে সারাদিনে যে শিরোনামগুলো প্রচারিত হয়েছে শিরোনাম দেখে মূল আলোচনা শুরু করব। 15 বছর পর এক টেবিলে বাংলাদেশ পাকিস্তানের পররাষ্ট্র সচিব, সম্পর্ক জোরদারের আহ্বান প্রধান উপদেষ্টার, মার্কিন 2 উপসহকারীর সঙ্গে বৈঠক পররাষ্ট্র উপদেষ্টার। যুক্তরাষ্ট্রের সাথে বাংলাদেশের দূরত্ব কমিয়ে আনার চেষ্টা করছে সরকার, বাণিজ্যিক ভারসাম্য রক্ষায় মার্কিন পণ্যের আমদানি জোর দেওয়া হচ্ছে, জানিয়েছেন অর্থ উপদেষ্টা। 31 জুনের আগেই আসবে IMF এর চতুর্থ পঞ্চম কিস্তির টাকা, শুল্ক নীতি নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে দর কষাকষির পরামর্শ সিপিডির। মতামতের ভিত্তিতেই জাতীয় সনদ, বললেন আলী রিয়াজ। তথ্য সংগ্রহের পদ্ধতি নিয়ে বিএনপির আপত্তি, নির্বাচনের আগেই গণহত্যার বিচার দেখতে চায় জামায়াত। এবং নতুন রাজনৈতিক দল বাংলাদেশ আম জনতা পার্টির আত্মপ্রকাশ, জুলাই অভ্যুত্থানের শক্তিতে ন্যায়ভিত্তিক সমাজ গড়তে চান রফিকুল আমিন। দর্শক, মূল আলোচনা শুরু করি। ববি হাজ্জাজ, মনিরা শারমিন, আমাদের কাছে আরও বেশ কিছু ঘটনা ঘটেছে আজকে। পাকিস্তানের পররাষ্ট্র সচিব এসেছিলেন, এবং এটি 15 বছর পরে বাংলাদেশের সঙ্গে সম্পর্কটি ঝালাই করার বিষয়টি আছে, এগুলো নিয়েও আলোচনা করব। তবে প্রথমেই জানতে চাই, মনিরা শারমিন, আপনাকে দিয়ে শুরু করতে চাই। আপনাদের দলটি যেমন নবাগত, তেমনি আজকেও আরেকটি দলের আত্মপ্রকাশ ঘটলো। আর ববি হাজ্জাজের এনডিএম হয়তোবা অপেক্ষাকৃত নতুন দল, কিন্তু ববি হাজ্জাজের রাজনৈতিক যে উত্থান পর্ব যদি বলি, সেইটার পেছনেও তিনি আরেকটি বড় দলের সঙ্গে অনেক দিন যুক্ত, কাজে ববি হাজ্জাজকে আর সেই বিষয়ে বললাম না। তবে মনিরা শারমিন, আমি যে বিষয়টি জানতে চাই, এই যে আপনি রাজনৈতিক দল এখন গঠন করলেন, এর আগে আপনারা একটি নাগরিক সংগঠন তৈরি করেন, এবং তারও আগে আপনাদের সবচেয়ে বড় যে শক্তি, আপনারা যেটা রাজনীতিতে সবসময় বলতে পারেন বা বলেন বা প্রতিষ্ঠা করেন, সেটি হলো এই অভ্যুত্থানের নেতৃত্ব দিয়েছেন আপনারা। সাধারণত আমরা দেখি যে অনেক রাজনৈতিক দল আন্দোলনে সফলতা পায়, আর আপনারা আগে আন্দোলনে সফলতা পেয়ে পরে রাজনৈতিক দল গঠন করেছেন। আমি যে প্রশ্নটি করতে চাই, আপনারা একটি কথা বলেছেন আপনাদের আহ্বায়ক, সেটি হলো যে সংস্কার, মৌলিক সংস্কার ছাড়া ভোটে যাবেন না। আমার প্রশ্ন হলো যে আপনারা তো এখন পর্যন্ত কোনো ভোটে কি অংশগ্রহণ করেছেন কিনা, আর এত কঠোর একটি লাইন যে মৌলিক সংস্কার ছাড়া ভোটে যাবেন না, কি বোঝাতে চান? ধন্যবাদ আপনাকে, যারা দেখছেন তাদের শুভেচ্ছা, এবং আমার সহ আলোচক ববি হাজ্জাজ ভাইকে শুভেচ্ছা। আসলে এই যে প্রথমত একটা বিষয় কি, যে আমাদের এই জুলাই অভ্যুত্থানের
যদি বলি নেতৃত্ব দানকারী যেই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, আমরা আসলে প্রথমত আমি একটু বলতে চাই যে আমরা আসলে কোনোভাবেই এইটা বলিনি বা বলতে চাই না যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একমাত্র বা কোনোভাবে নিজেদের আসলে স্টেকটা আমরা খুব বড় করে দেখাতে চাই না, কারণ আমরা স্বাভাবিকভাবেই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে হয়তো আমরা ছিলাম, কিন্তু তবে এইখানে এই একই আমব্রেলার নিচে আসলে আমরা বাংলাদেশের বহু বছর ধরে যে রাজনৈতিক দলগুলো যারা আসলে বিভিন্ন সময় এই সংস্কারের কথা বলেছে, বিভিন্ন সময় গণতন্ত্রের কথা বলেছে, বিভিন্ন সময় এই অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের কথা বলেছে, সেই দলগুলো সবাই কিন্তু আসলে এই একই আমব্রেলার নিচে ছিল এবং তারা কিন্তু নিজেদের ব্যানার বাদ দিয়ে আসলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এই ব্যানারেই ছিল এবং সেখানে আমরা একটা খুব সুন্দর ঐক্য দেখেছি। আরেকটা বিষয় সেটা হচ্ছে যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যেহেতু এটাকে আমরা যদি বলি অর্গানিক একটা মুভমেন্ট, এখানে আসলে নতুন অনেক নেতৃত্ব আমরা তৈরি হতে দেখেছি এবং যদি বলি যে আমি এই অভ্যুত্থানের সময় যে আমাদের আসলে সবারই একটা রিয়ালাইজেশন যে আসলে তরুণদের যে রাজনৈতিক আকাঙ্ক্ষা, যেটা আসলে আমরা বহু বছর ধরে আমরা হতাশায় ছিলাম যে তরুণরা কেন রাজনীতিতে আসে না, তরুণরা কেন রাজনীতি বিমুখ হয়ে যাচ্ছে, কেন আই হেট পলিটিক্সের দিকে যাচ্ছে, সেই জায়গাতে একটা উত্থান বলবো আই হেট পলিটিক্স। হ্যাঁ, এটা এরকম একটা প্রজন্মের মধ্যে দিয়ে আমরা বেড়ে উঠেছি, কিন্তু সেই জায়গা থেকে একটা আমি বলবো একটা তরুণদের একটা রাজনৈতিক উত্থান এখানে। এবং এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যারা আসলে নেতৃত্ব দানে ছিলেন আর কি, বা আমরা যাদের মোটামুটি দেখছি, তারা কিন্তু সকলেই যে খুব মানে কম সময়ের মধ্যেই যে এই রাজনীতিতে এসছেন এরকমও কিন্তু না, কারণ আমরা যদি একটু ব্যাকগ্রাউন্ডে দেখি সেটা হচ্ছে আমাদের নেতৃত্বে যারা ছিলেন তাদের কিন্তু অনেকেরই কিন্তু গত 7-8 বছরের একটা জার্নি আছে। সেই জার্নিটা হয়তো ছাত্র আন্দোলনের এবং কেউ কেউ ছাত্রনেতা, আমাদের আক্তার হোসেন থেকে শুরু করে নাহিদ ইসলাম, এবং এখানে ডাকসু ইলেকশন 2019 সালের যে ডাকসু ইলেকশন, সেখানে কিন্তু একটা বড় নেতৃত্ব দানকারী যারা ছিলেন তারাও কিন্তু আসলে এখানে আছেন। সুতরাং এটা একেবারেই এভাবে করে ঢালাভাবে বলা যাবে না যে এটা আসলে আমরা প্রথমে অভ্যুত্থান করেছি তারপরে হয়তো রাজনৈতিক দল, তবে রাজনৈতিক দল হিসেবে আত্মপ্রকাশ এটা তরুণদের জন্য নতুন। দেখেন, আমরা কিন্তু সব সময় যেটা দেখেছি তরুণরা, আপনার চিন্তাটা গ্রেটফুল, আপনি কৃতজ্ঞতা জানানোর মতো যে আপনারা একসাথে এই নিতে চান না, আপনারা এটা সবার মধ্যে দিচ্ছেন, ভালো। তবে এটা কিন্তু ফ্যাক্ট যে আপনারা আগে আন্দোলন, পরে রাজনৈতিক দল, রাজনৈতিক দল হিসেবে প্রচলিত রাজনৈতিক ইয়েতে আপনি নবাগত। জি 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 একদমই আমরা নবাগত রাজনৈতিক দল হিসেবে আমাদের আত্মপ্রকাশ খুবই কম দিনের। তো সেই জায়গা থেকে আসলে যদি আমি বলি যে মৌলিক সংস্কারের বিষয়টা যে আমাদের আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, যে দেখেন অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে আমরা কিন্তু সবাই, আপনি যদি বলেন যে আমি যদি বলি বিএনপি বড় দল হিসেবে বা অন্যান্য সকল রাজনৈতিক দল যারা ছিলেন এই ফ্যাসিস্ট আমলে গত 15-16 বছরে যারা বিভিন্নভাবে গুম খুন এবং হামলা মামলা শিকার হয়েছেন, এবং আমি যদি বলি ছাত্র আন্দোলনও যারা করেছে তারাও নানানভাবে নিষ্পেষিত হয়েছে, আমাদের কিন্তু খুবই কাঙ্ক্ষিত একটা ব্যাপার ছিল কিন্তু তখন নির্বাচন এবং রাষ্ট্রের একটা গুণগত সংস্কার। এটা আপনি কোনোভাবেই ইগনোর করতে পারবেন না যে কোনো রাজনৈতিক দলই এটার বিরুদ্ধে ছিল, কারণ এই গুম খুন আওয়ামী লীগ ছিল, জাতীয় পার্টি ছিল, মানে তারা তো আসলে সরকার গঠন, মানে তারা তো আসলে এই রাতের ভোট এবং বিভিন্ন ধরনের বিতর্কিত নির্বাচনের মাধ্যমে তারা তো আসলে ফ্যাসিস্ট কাঠামোর মধ্যেই ছিল। বাট আমি যদি বলি ফ্যাসিস্ট কাঠামোর বাইরে যারা ছিল বিভিন্ন রাজনৈতিক দল, তারা কিন্তু এই রাষ্ট্রের একটা গুণগত সংস্কারের কথা বলছিলেন। এবং আমি যদি বলি যে আমরা ছাত্র হিসেবে যখন ছিলাম তখন কিন্তু 2018 সালে যখন আমরা কোটা সংস্কার আন্দোলন করেছি, নিরাপদ সড়ক আন্দোলন করেছি, তখনও কিন্তু আমরা আপনার মনে থাকার কথা, তখনও কিন্তু আমরা রাস্তা বন্ধ করেও যখন আন্দোলন করেছি তখন কিন্তু ওখানে কিন্তু আমরা লিখেছি যে রাষ্ট্র মেরামতের কাজ চলছে, সাময়িক অসুবিধার জন্য দুঃখিত। সুতরাং রাষ্ট্রের যে সংস্কার, একটা গুণগত সংস্কারের আকাঙ্ক্ষা, এটা কিন্তু বহু বছর ধরেই, এবং সেটা ফ্যাসিস্ট আমলে তো আমরা আরো সেটা আমি আরো স্পেসিফিক করি আপনাকে, সেটি হলো যে নাহিদ ইসলাম আরো একটি কথা বলেছে যে এখন প্রশাসনের অধিকাংশ জায়গায় বিএনপি ক্ষমতায়িত হচ্ছে, যদিও এইটার আসলে উনি যেহেতু বলেছেন নিশ্চয়ই ওনার কোনো পর্যবেক্ষণ আছেন, অবজারভেশন আছেন, কিন্তু আমরা জানতে চাই যে এটা কিভাবে সম্ভব। এখন তো বিএনপি ক্ষমতায় নেই, সেই জায়গা থেকেও আমরা জানতে চাই যে রাষ্ট্রের মৌলিক সংস্কারের কিছু তথ্য তিনি দিয়েছেন যে ঠিক এই মুহূর্তে যেভাবে পুলিশ আছে, এই মুহূর্তে যেভাবে নির্বাচন কমিশনের কর্মকর্তারা রয়েছেন এবং অন্যান্য যে বডি যারা ইলেকশনের সাথে সরাসরি যুক্ত থাকবেন, সেই জায়গাটা এখনো সংস্কার হয়নি। জি জি
আহ, দেখুন, এখানে হচ্ছে সবচেয়ে বড় কথা হচ্ছে যে মৌলিক সংস্কারের কথা যেরকম যেহেতু বলেছেন আমাদের আহ্বায়ক, আরেকটা ব্যাপার হচ্ছে এই যে সে যেটা অভিযোগ করেছে সেটা কিন্তু আসলে মানে খুবই সত্য। আমি আপনাকে আর একটু উদাহরণ দিয়ে যদি বুঝাই দিই, সেটা হচ্ছে আম, আমরা বিভিন্ন জায়গায় যখন আমাদের নেতাকর্মী, আজকেও যে ধরনের ঘটনা ঘটেছে বাংলাদেশের বিভিন্ন জায়গায়, আমাদের যারা নেতাকর্মী যারা আছেন তারা কিন্তু যখন মার খাচ্ছেন বিএনপির যারা ছাত্রদলের ছেলে তাদের দিয়ে, এবং তখন আমাদের কথা হচ্ছে পুলিশের কাছে তো আমরা যাব মামলা নিতে বা অভিযোগ করতে। সুতরাং যখন সেই পুলিশ মামলা নেন না বা অভিযোগ নেন না, নিতে চান না, তারা কোনো একটা ফোনের আশায় থাকেন, তো সেইখানে আসলে এই কথাগুলো আসে আসলে প্রশাসন কাদের দখলে। এবং এটা আসলে অস্বীকার করার কোনো জো নাই যে গত 5 আগস্টের পরে বিএনপি আসলে মানসিকভাবে সরকারে চলে এসছে, এবং ইটস আ ম্যাটার অফ টাইম যে ক্ষমতায় আসাটা, এটা ম্যাটার অফ টাইম। এবং এর জন্য শুধু তারা নির্বাচন বলছে, কিন্তু তারা যতবার আসলে নির্বাচনের কথা বলেন দিনে, ততবার একটা সংস্কারের আপনার কথা কাছে আবার বলেন না। আসবো। ববি হাজ্জাজ, মানসিকভাবে বিএনপি ক্ষমতায়, একটি শব্দ পেলাম, বাক্য মনিরা শারমিন বললেন, এবং আরেকটি যে তারা একদম সত্য যে প্রশাসনের দখল বিএনপির। আপনি তো এই অভ্যুত্থানে একদম রাজপথেই ছিলেন, গুলশান এরিয়ায় আমরা আপনার একদম সরাসরি অবস্থান দেখেছি আপনার নেতাকর্মীদেরকে নিয়ে। জি, আম, এটা কিভাবে সম্ভব? আপনার কি মনে হয় যে আপনি কেমন মনে করেন যে মানসিকভাবে যে বিএনপি ক্ষমতায় চলে আসছে এই ধরনের কথা এনসিপি বলছে, এবং একই সঙ্গে আরেকটি বিষয় বলছে, সেটি হলো যে প্রশাসন বিএনপির হাতে চলে আসছে, তারা বিএনপির কথা শোনে। জি। আপনাকে অসংখ্য ধন্যবাদ, মনিরা সহ আপনাকে সহ বৈশাখীর পর্দায় যারা দেখবেন সবাইকে সালাম এবং শুভেচ্ছা। এই কথাটা কিছুদূর হয়তো একটা সত্যতা থাকতে পারে, ইন দ্য সেন্স যে বাংলাদেশে যতবার নির্বাচন হয়েছে, বিশেষ করে আমরা 90 নির্বাচন থেকে যদি দেখি, সবচেয়ে বেশি ভোট মানে তুলনামূলক সবচেয়ে বেশি ভোট যেই দলগুলো পেয়েছে, এর ভিতরে মেইনলি ছিল দুটো দল, আওয়ামী লীগ এবং বিএনপি। 15.5 বছর দুঃশাসনের মাধ্যমে আওয়ামী লীগকে বাংলাদেশের জনগণ রাষ্ট্র পরিচালনা শুধু না, সব কিছু থেকে বিতাড়িত করেছে। এটাই ছিল জুলাইয়ের আন্দোলন। তো তাহলে বাকি থাকে একটা দল। তো সেইভাবে বলা যেতেই পারে যে ওই দলের সাথে যারা সম্পৃক্ত তারা মনে করতেই পারেন যে তাদের একটা সম্ভাবনা বেশি নির্বাচিত সরকারে আসার। আবার প্রশাসনে যারা আছেন তারাও মনে করতেই পারেন যে ওই দলের সম্ভাবনা বেশি নির্বাচনে জয়ী হয়ে আসার। এখানে এই নির্বাচনে জয়ী হয়ে আসার রিলেটেড একটা পয়েন্ট আছে যে 20-25 বছর যেই দেশে সঠিকভাবে নির্বাচন হয়নি এবং 16 বছর কোনো নির্বাচনই হয়নি, সেই দেশে আসলে কার নির্বাচনে জয়ী হয়ে আসার সম্ভাবনা সবচেয়ে বেশি, এটা বলা খুব মুশকিল, আসলেই বলা খুব মুশকিল। সো ওই জায়গা থেকে হয়তো কিছু দূর অনেকের ভুল বোঝাবুঝি থাকতে পারে। একই সাথে আপনার প্রশাসনে স্পেশালি জুলাই আন্দোলনের পরে আমরা দেখেছি অনেকে অনেকভাবে আপনার একটা ইনফ্লুয়েন্স রাখতে চেষ্টা করেছেন। রাজনৈতিক দলগুলো যেমন করেছেন, তেমন রাজনৈতিক দলের বাইরেও হয়েছে, নতুন রাজনৈতিক দল গঠন হয়েছে, এরকম জায়গা থেকেও হয়েছে। দ্যাটস জাস্ট দ্য রিয়ালিটি। যেভাবে ভঙ্গুর অবস্থায় জুলাই মাসের পর প্রশাসন গেছে, তখন একটু ইনফ্লুয়েন্স আসাটাও যে অস্বাভাবিক এটা না। তবে প্রশাসনকে খুব শক্তভাবে ইনফ্লুয়েন্স করে অন্য কোনো দলের উপরে চাপ সৃষ্টি করা হচ্ছে, এই রাজনৈতিক বাস্তবতাটা আমি অ্যাটলিস্ট গত 5-7 মাসে দেখিনি। মানে প্রশাসনকে ব্যবহার করে চাপ সৃষ্টি কিভাবে করে, এগুলো যেহেতু আমরা 10-15 বছর দেখে আসছি, মানে এরকম প্রচুর হয়েছে উপজেলা লেভেলে, জেলা লেভেলে, যে আমরা একটা অনুষ্ঠান কল করে আমরা পৌঁছে গেছি, মানে অনুষ্ঠানে যখন সময় দেয়া, কথার কথা বিকাল 3টার সময় দেয়া, ঠিক 2:45টার সময় পুলিশের লাঠিচার্জ। মানে আর এখন ভেনিউ চেঞ্জ করা বা কিছু সম্ভবই না ভাই, ওই সময় শেষ। এরকম প্রচুরবার আমাদের সাথে হয়েছে। ভেনিউ থেকে না কোনো অসুবিধা নাই, আপনারা করেন, 3 জনকে তুলে নিয়ে গেলাম। এরকম প্রচুরবার আমাদের সাথে হয়েছে। সো এই জিনিসগুলো আমরা দেখেছি, এখন কারোর সাথেই হচ্ছে না। বাকি কোন এলাকায় কার সাথে কী হচ্ছে এটা নিয়ে কোনো পার্টি সম্বন্ধে আমি মন্তব্য করতে পারি না। যেমন এনসিপি একটা নতুন পার্টি, তাদের সম্বন্ধে আমি মন্তব্য করতে পারি না।
আবার বিএনপি আর একটা পার্টি, তাদের সম্বন্ধে কেন মন্তব্য করতে পারেন না কেন? আপনারা সারা দেশে সংগঠন আছে, No, no, আপনারা কারণ আপনাদেরও পার্টির না, না, এক আমি- ধরনের অবজারভেশন আছে। আমি মন্তব্য করতে পারিনি ইন দ্য সেন্স যে যদি এনসিপি কোনো একটা উপজেলায় বা কোনো একটা কনস্টিটিউন্সিতে, কোনো একটা গ্রামে বা শহরে যদি অন্য কোনো পার্টির সাথে তাদের একটা সংঘাতের পজিশনে যে পৌঁছে থাকে, ওই এলাকায় আমি তো সংঘাতের পজিশনে পৌঁছাইনি, তো আমি বলতেই পারি, আমি এটা বলতে পারি না যে এনসিপি যা বলছে ভুল বলছে বা মিথ্যা বলছে, বা অন্য কোনো দল ভুল বলছে মিথ্যা বলছে, কিন্তু ওই এলাকায় আমার অভিজ্ঞতা সেম না। আপনি আমার পয়েন্টটা বুঝতে পারছেন? বুঝতে পারছি। এক দল বলছে বাংলাদেশ জামাত ইসলাম হয়তো আক্রমণ করছে, আরেক দল বলছে বিএনপি হয়তো আক্রমণ করছে, আরেক দল বলছে অন্য কোনো আরেকটা দল আপনার একটা ইনফ্লুয়েন্স তৈরি করতে চেষ্টা করছে বা আক্রমণ করছে বা কিছু করছে। আমাকে কেউই করে নাই গত 7 মাস, মানে জুলাই মাস পর্যন্ত আমরা সবাই প্রত্যেকটা লোকাল লেভেল বলেন, ঢাকা শহর বলেন, কর্মকাণ্ডে অনেক ধরনের বাধা প্রতিকূলতার সম্মুখীন হয়েছি, অনেক ধরনের আক্রমণের সম্মুখীন হয়েছি। গত 7-8 মাস আমি হইনি, কিন্তু আবার আমি দেখেছি 2-1টা দল এরকম হয়েছেন। এরকম আমাদের নিজেদের, আমাদের মানে এনসিপি তো নতুন দল, এনসিপি তো দলই হলো ওনারা 2 মাস আগে না 2 মাস আগে বোধ হয় রমজান মাসের মধ্যে বা শুরুর দিকে জি, শুরু। ওনারা দল ফরমেশন করলেন, যদিও ওনারা আরো 4-5 মাস আগে থেকে বলে রেখেছেন ওনারা দল করছে, বাট ওই হিসাবে মানে অফিসিয়ালি যেহেতু 2 মাস হয়েছে আমি ওই 2 মাসটাই ধরছি আপাতত, বাট যদি পুরোটাও ধরি তাহলে 6 মাস। না, তবে তাদের রাজনৈতিক দলের অভিজ্ঞতা রয়েছে। তারা কেউ কেউ ছাত্রলীগ করতেন, কেউ কেউ না, আগে অন্য যেটা সংগঠন সত্যি করতেন। কথা, তাদের রাজনৈতিক দলের অভিজ্ঞতা নাই। অভিজ্ঞতা নাই কেন ছাত্র বলছি? সংগঠনের হয়তোবা ছাত্র অভিজ্ঞতা আছে। সংগঠনের অভিজ্ঞতা থাকতে পারে, একটা রাজনৈতিক দল একটা ছাত্র সংগঠন সেম না। আমি আসলে গত কয়েকদিন এনসিপির বেশ কয়েকজনের সাথে যখন কথা হয়েছে, মানে অফ ক্যামেরা বা অফ ইস্যুতে যখন কথা হয়েছে, তখন তাদেরকে একই জিনিস বলছি, আজকে মুনিরা আছে তার সামনে একই কথা বলছি, যে যতক্ষণ পর্যন্ত আসলে আপনি বিরোধী রাজনীতি করেন নাই এবং বিরোধী রাজনীতির প্রতিকূলতাগুলো ফেস করেন নাই, রাত 3টার সময় থানা থেকে শুরু করে এসপি সবাইকে ফোন করতে চেষ্টা করছেন, ভাই আমার লোকটারে চালান দিয়েন না, কালকে সকালবেলা চালান দিয়েন না, ছাইরা দেন, আপনাদের কি লাগবে, কি করতে হবে, ক্ষমা চাই, পা ধরি, এইগুলো যখন রাত বেরাত দিনের পর দিন করেন নাই, রাজনৈতিক বাস্তবতা, অপোজিশন রাজনীতি কি, রাজনীতি কি, এটা আপনি জানেন না। এক সময় আমরা আওয়ামী লীগের অনেককে বলেছি এরকম কফি মানে এই যে টক শো টেবলে বা বাসার দাওয়াতে, মানে পারিবারিক বা ওই সামাজিক দাওয়াতে এই ধরনের কথা বলেছি, ভাই আপনারা ভুলে গেছেন রাজনীতি কাকে বলে। আপনারা হয়তো করেছিলেন এক সময়, কিন্তু গত এত বছর ধরে এমন একটা অবস্থান আপনারা ক্রিয়েট করেছেন যে আসলে রাজনীতি কি আপনারা ভুলে গেছেন। এবং তখন আওয়ামী লীগের অনেক নেতার কাছে আমি শুনেছি, ভাই তাহলে মনিরারদের এখনকার পরিস্থিতি কি? মানে তারা কি ধরনের রাজনীতি করছেন? দেখেন ওনারা কারোর ব্যাকআপ নিয়ে রাজনীতি করছেন? ব্যাকআপ তো আছে, সরকারি ব্যাকআপ আছে, সেটা মানুক না মানুক, বলুক না বলুক। এবং একটা সত্যি কথা আমি অনেস্টলি বলি যে এনসিপির অনেক নেতৃবৃন্দ, হয়তো মনিরও একই কথা বলবেন যে না ব্যাকআপ নাই, ওনারা মিথ্যা কথা বলছেন না। কারণ ব্যাকআপের বাস্তবতা কি, ব্যাকআপ ছাড়া কি হয়, এই দুনিয়াটা ওনারা চেনেন না। মনিরা, আপনাদের ব্যাকআপটা কোথা থেকে আসলো? ব্যাকআপ ববি হাজ্জাজ তো সরাসরি বলছে যে আপনার ব্যাকআপ নিয়ে রাজনীতি করছেন। মানে আমি আমি ভাইয়ের প্রতি খুবই শ্রদ্ধা রেখে বলতে চাই, সেটা হচ্ছে যে ব্যাকআপ, মানে ব্যাকআপটা আসলে কোন জায়গায়, কারণ আমরা এখন পর্যন্ত কিন্তু সাংগঠনিকভাবে বিস্তারই করতে পারিনি। অথচ আমরা যখন জাতীয় নাগরিক কমিটি ফর্ম করেছিলাম, সেখানে কিন্তু স্বাভাবিকভাবে আমরা বলছিলাম যে এটা রাজনৈতিক উদ্যোগ, তো সেখান থেকে আমাদের কিছু নেতৃত্ব বের হয়ে এসছে তৃণমূল পর্যায়ে। সেই জায়গা থেকে আমরা আসলে এখন যেটা আমাদের পরিকল্পনা, সেটা হচ্ছে আমরা আসলে সাংগঠনিকভাবে বিস্তার করব। তবে আমি ববি ভাইয়ের সাথে একটা ব্যাপারে খুবই একমত, যে আমরা কিন্তু এই বিষয়টা সবসময় বলি যে আসলে সত্যি কথা বলতে আমরা যে রাজনীতি, আমরা তো মাত্র শুরু করেছি, কিন্তু বিরোধী দলের রাজনীতি যতক্ষণ না আসলে একটা দল করে, আমরা কিন্তু যখন দেখি যে আমি যদি বড় দল হিসেবে যদি যেই দলগুলোকে আমরা দেখেছি এতদিন, তারা কিন্তু আসলে বিরোধী দল হিসেবেই তাদের যে দলকে দাঁড় করানোর একটা বিষয়, গঠন করার একটা বিষয়, এবং এই প্রতিকূলতার মধ্যে আসলে টিকে থাকা, তখনই একটা রাজনৈতিক দল দাঁড়ায়। সেই কারণে কিন্তু আসলে এই যে আমাদের যে খুব অনেকেই আমাদের ব্যাপারে কিন্তু এই কথাটা বলবার চেষ্টা করেন যে আমাদের ক্ষমতায় যাবার একটা আকাঙ্ক্ষা, ক্ষমতায় যাবার একটা প্রচেষ্টা, খুব দ্রুত আমরা ক্ষমতা যেতে যাচ্ছি। প্রথমত আমরা কিন্তু সবসময় এই কথাটা আমাদের যারা বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী যারা আছেন তাদের কিন্তু আমরা এটা বলি যে আমরা কিন্তু এখনো দলটা গঠন করি নাই, এবং গঠন ঠিকমতো হয় নাই।
এবং বিরোধী দল যখন আমরা হব তখনই আমাদের দলটা আসলে ঠিকভাবে দাঁড়াবে এবং আমাদের রাজনীতিটা আমরা আসলে কেমন করব সেটা কিন্তু আমরা বুঝতে পারবো। সুতরাং আমরা কিন্তু শিখছি এখনো, আমরা অন্যান্য দলগুলো থেকে শিখছি এবং আমরা শিখতেই চাই। তো সেই জায়গা থেকে আমরা কোনোভাবেই চাই না যে আসলে সরকারি কোনো পৃষ্ঠপোষকতায় রাজনীতি করতে, কারণ আমরা কিন্তু ওই যেটা বললাম যে 5 আগস্টের পরে যেরকম মানসিকভাবে বিএনপি ক্ষমতায় চলে এসছে এবং তারা তো আসলে মনে করে দাবি করছে যে নির্বাচনটা হোক, আমরা ক্ষমতায় চলে যাব। তো আমাদের কিন্তু এই ব্যাপারে কোনো কোনো ধরনের আপত্তি নাই। আমরা যেটা বলছি সেটা হচ্ছে যে এই রাষ্ট্রের একটা সংস্কার প্রয়োজন, যেই মৌলিক সংস্কারের কথা বলছে। দেখেন, এমন একটা সংস্কারের মধ্যে মানে একটা বন্দোবস্ত হওয়া দরকার যেখানে এনসিপিও যদি কখনো ক্ষমতায় যায় সেও যেন আসলে এরকম 36 জুলাই তার জন্য যাতে না আসতে হয়। আমরা একটা বিরতি নিচ্ছি, আমরা বিরতির পরে জানতে চাইবো যে আপনারাও কি মনে করেন কিনা যে মানসিকভাবে আপনারাও কিছুটা ক্ষমতার ভাগীদার, এটা জানতে যাবো। ববি হাজ্জাজের কাছেও জানতে যাব, ববি হাজ্জাজের যে বিরোধী দলের অভিজ্ঞতা এবং নতুন রাজনৈতিক দল হিসেবে অন্যান্য দলের যে গঠন সেটি নিয়েও জানতে যাব। দর্শক, নিচ্ছি ছোট্ট একটি বিরতি। বরাবরের মতো আজকেও ইস্পাহানি মির্জাপুর 0 আওয়ার বৈশাখী টেলিভিশনের পর্দার পাশাপাশি সরাসরি সম্প্রচারিত হচ্ছে বৈশাখী টিভির ফেসবুক এবং ইউটিউব পেজে। আপনারা সেখানে কমেন্ট এবং মন্তব্য করতে পারেন। আবার স্বাগত ইস্পাহানি মির্জাপুর 0 আওয়ারে। মনিরা, আপনার কাছে যাবার আগে জানতে চেয়েছিলাম, ববি হাজ্জাজও বলছিলেন যে মনিরা শারমিনদের এনসিপি হয়তো ব্যাকআপ নিয়ে কাজ করে। আপনি যেমন বললেন যে বিএনপি এক ধরনের মানসিক ক্ষমতার মধ্যেই রয়েছে, মানে মন মানসিকতায় তাদের ক্ষমতা রয়েছে। আপনাদেরও কি কোনো কোনো স্থানে এরকম হয় কিনা? কারণ যেমন আমরা কিন্তু দেখেছি যে বিভিন্ন জায়গায় গিয়ে আপনাদের কেউ প্রশাসনের সাথে মিটিং করেছেন, সেই জায়গাতে তবে এটা ঠিক যে বড় দল হিসেবে বিএনপির সাথে আপনাদের এক ধরনের ফিল্ডে এক ধরনের সামনাসামনি যুদ্ধ কতটা হচ্ছে তাদের মনস্তাত্ত্বিক যুদ্ধ তো থাকেই। বিএনপি কি আপনাদেরকে ভয় পাচ্ছে না আপনারা বিএনপিকে ভয় পাচ্ছেন? এই দুইটার একটা প্রশ্ন জানতে চাই। প্রথমত দেখেন, মানসিকভাবে ক্ষমতায় এনসিপির যাওয়ার আসলে এটার জন্য তো আসলে কিছু মানে যাওয়ার আগে আসলে আমরা মানসিকভাবে এটা ভাবছি যে আমাদের কেউ থ্রেট মনে করছে, অথচ আমরা তো আসলে এই রাজনৈতিক এই স্পেকট্রামটাতে অনেক নতুন। তবে আমাদের একটা পরিবর্তনের আকাঙ্ক্ষা আছে। এখন পরিবর্তনের আকাঙ্ক্ষা আসলে আমরা চেয়েছিলাম যে অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশের সকল রাজনৈতিক দলই এই সংস্কারের কথা বলবেন এবং সেই জায়গাতে আমি অনেকবারই কথাটা আসলে বিভিন্ন জায়গায় বলেছি, সেটা হচ্ছে যে অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে শুধুমাত্র নির্বাচনী আসলে গণতন্ত্র না। দেখেন, বিএনপি সহ অন্যান্য দলের কথা যদি বলি, এবং বিএনপি এখন সবচেয়ে বেশি নির্বাচনমুখী বলে আমি বলছি যে অভ্যুত্থানের আগে আসলে বিএনপির পক্ষ থেকে যত আন্দোলন বলেন, যত সংগ্রাম বলেন, তারা একটা নির্বাচনমুখী সংগ্রাম করেছেন যে সুষ্ঠু নির্বাচন এবং একটা ফ্যাসিস্ট আমলে সেটা কিন্তু খুবই কঠিন ছিল, সেখানে তখন রাস্তায় নামাও কঠিন ছিল এবং বিএনপির নেতাকর্মী যারা আছেন তারা কিন্তু খুব নানান ধরনের নিপীড়নের শিকার হয়েছেন এবং এর প্রতি এই সংগ্রামের প্রতি তাদের আসলে এই পুরো জার্নিটার প্রতি কিন্তু আমাদের রেসপেক্ট আছে, কারণ এইটা তো আসলে ফ্যাসিস্ট আমলে খুবই কঠিন ছিল। তবে বিএনপির ক্ষেত্রে কিন্তু দেখেন একটা ব্যর্থতাও আছে, এই যে মানসিকভাবে ক্ষমতায় আসার ব্যাপার, তো যে বিএনপির ব্যর্থতা হচ্ছে যে তখন আমাকে কিন্তু এই অভ্যুত্থানের কথা যদি বলি, এই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এবং এই 5 আগস্ট, এখানে কিন্তু যেরকম ছাত্র জনতার যে সবাইকে যে একত্র করার একটা সক্ষমতা ছিল এই প্ল্যাটফর্মের, সেটা কিন্তু বিএনপির ছিল না। তাহলে তো তাহলে তো আর 36 জুলাই আসতে হতো না, এবং আমি সহ যারা আসলে তখন ছাত্র ছিলেন এবং একদম সাধারণ মানুষও কিন্তু সেই আন্দোলনে যুক্ত হতো। সুতরাং একদম নির্বাচনমুখী যে একটা বিষয়, যেটা বড় দল হিসেবে এই অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে আমরা হচ্ছে বিএনপির কাছ থেকে বা অন্যান্য যে কোনো দলের কাছ থেকে আসলে প্রত্যাশা করি না। আমরা প্রত্যাশা করি যে আমরা আসলে একটা ঐক্যের মধ্যে দিয়ে একটা নির্বাচনের দিকে হয়তো যাব, কিন্তু তার আগে যে মৌলিক কিছু সংস্কারের ব্যাপার সেইগুলো নিয়ে আসলে সকলের একটু আলোচনা করা, এবং অন্তর্বর্তীকালীন সরকার যেহেতু আছে, সুতরাং সেই জায়গায় আসলে আমাদের সবচেয়ে বেশি সংস্কারের ম্যান্ডেট কিন্তু এই সরকারের আছে, এই সরকার করতে পারে। এবং আমি যদি বলি যে এই যে আমরা প্রশাসনের কথা বলছি, পুলিশের কথা বলছি, যারা আসলে কোনো না কোনো একটা দলকে, যারা আসলে সম্ভাব্য তারা ক্ষমতায় আসবেন বলে মনে করছেন, তাদের সার্ভ করছেন,
তো সেই জায়গা থেকে করছেন, আসলে আসলেই করছেন। করছে, অবশ্যই করছেন। এবং এই জায়গা থেকে আমার মনে হয় যে আমরা আসলে কিভাবে ক্ষমতায় গেলাম মানসিকভাবে, এটাই আমার প্রশ্ন। মানে কারণ আমরা আসলে এই ভাবতেই তো জায়গাতে পারছি না। আমার একটা এক ধরনের মানে সমীকরণ মিলছে না। সেটি হলো যে এখন একটি অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় এবং সেই উপদেষ্টাদের কেউই বিএনপির রাজনীতির সাথে জড়িত না, এবং বরঞ্চ সেখানে ছাত্র উপদেষ্টা আছে। আমি বলছি না যে তারা আপনাদের রাজনীতির সাথে জড়িত, তবে বৈষম্য বিরোধী আন্দোলনের নেতা ছিলেন তারা। তো সেইখানে বিএনপি কিভাবে এরকম করছে, এই জায়গাটা যদি আরেকটু ক্লিয়ার করতেন। না দেখুন, যারা আসলে, আমি যদি বলি যে আমাদের যেই তিনজন অভ্যুত্থানের রিপ্রেজেন্টেশন, যারা নাহিদ ইসলাম, আসিফ আসিফ মাহমুদ, মাহমুদ সজীব ভুঁইয়া এবং আর মাহফুজ আলম, তো এনারা আসলে সরকারে যাওয়ার কারণ হচ্ছে অভ্যুত্থানের রিপ্রেজেন্টেশন হিসেবে যাওয়া, অভ্যুত্থানের প্রতিনিধিত্ব করা। এবং আপনি এটা তো তারা যেরকম অন্যান্য উপদেষ্টা মণ্ডলী যারা আছেন, তারা কিন্তু আসলে যেরকম আমাদের রাজনীতির সাথেও জড়িত না, এবং আমরা তো অন্য আসলে একটা মানে গন্ধ পাই যে আসলে উপদেষ্টাদের মধ্যে থেকেও দেখা যায় যে অনেকেই আসলে অনেক ধরনের অন্য কোনো দলকে সার্ভ করার মতো কথা বলছেন, সেখানেও একটা প্রশ্ন আছে। তো আবার সরকারের পক্ষ থেকেও আমরা অনেক সময় এই ধরনের কথা দেখি যে আসলে নির্বাচন, আমরা যেরকম বলছি মাঠ থেকে যে সংস্কার এবং অন্যান্য দল আরেকটু গুরুত্ব দেওয়া, আরেকটু গুরুত্ব দেওয়া এবং অন্যান্য বিচারকে বিচারকে গুরুত্ব দেওয়া, কিন্তু সেখানে দেখি সরকারের পক্ষ থেকেও কোনো মানে গুরুত্বপূর্ণ দলের চাপের কারণেই কিনা বা অন্য কোনো কারণেই কিনা একটু নির্বাচনমুখী হওয়া, যে ডিসেম্বর থেকে জুন থেকে আবার ডিসেম্বরে চলে আসা। সুতরাং এই কথাগুলো তো আমরা তাহলে কিভাবে আসলে ক্ষমতার কাছাকাছি থাকলাম বা পৃষ্ঠপোষক হলাম সরকারের, সেখানে তো আমরাই আসলে দ্বিধায় পড়ে যাই যে আসলে কারা আসলে সরকার। ববি হাজ্জাজ, মনিরা শারমিন আবারও বললেন যে আমি একটু জানতে চাই যে এই যে নির্বাচনের চাওয়াটি, বিএনপির যে নির্বাচনের চাওয়া, এটা কি কোনো ভুল চাওয়া নাকি আপনার কি মনে হয়? প্রথমত এটা আসলে এটার ক্লাসিফিকেশনটাই ভুল, বিএনপির নির্বাচনে যাওয়া। কারণ মেজরিটি রাজনৈতিক দলগুলো নির্বাচন চাইছে। রাজনৈতিক দলগুলোর ফরমেশনই হয় জনগণকে রিপ্রেজেন্ট করতে চেষ্টা করবার জন্য। এই চেষ্টার প্রথম ধাপটাই হলো নির্বাচন। তো নির্বাচন যদি না চান তাহলে আর যেটাই হোক রাজনৈতিক দল হিসেবে আপনার পজিশন নেই। এনসিপির যে পজিশনটা আমার কাছে প্রতীয়মান, এগেন মনিরা ক্লিয়ার করছেন, আরও করবেন তার পার্টির উনি স্পোক্স পার্সন হিসেবে, কিন্তু এনসিপির যেটা প্রতীয়মান তারা বলছেন বিচার, রিফর্ম, নির্বাচন। প্রথমত বিচার, এগেন আমি এনসিপিকে এটা সমালোচনা করে বলছি না, এনসিপি তারা রাজনৈতিক দল, তাদের পুরো অধিকার আছে যেটা চাওয়ার। এনসিপি যদি কালকে বলে যে আমরা আমরা জীবনে কখনো বাংলাদেশে নির্বাচন দেখতে চাই না, এইটাও তাদের রাজনৈতিক অধিকার। কমিউনিস্ট পার্টি ডেমোক্রেসিতে বিশ্বাসী না, নির্বাচনে বিশ্বাসী না, ওরা কমিউনিজমে বিশ্বাসী। তারা কি রাজনীতি করে না বাংলাদেশে? শরিয়া ভিত্তিক দল, হার্ডকোর ইসলামিক পার্টি, মানে হার্ড রাইট ইসলামিক পার্টি যেগুলো আছে, যারা শরিয়াতে বিশ্বাসী, তারাও গণতন্ত্রে বিশ্বাসী না, তারাও নির্বাচন চায় না। তাদেরকে রাজনীতি আমরা বন্ধ করে দিয়েছি না। আপনি নির্বাচন একেবারে না চাইলেও আপনি রাজনীতি করার অধিকার আছে। বাংলাদেশের ইসলামিক দল বা কমিউনিস্ট পার্টি এরা নির্বাচন চাচ্ছে, জি এই মুহূর্তের কথা বলছি না, আমি বলছি তাদের আইডিওলজিক্যাল বিশ্বাসের জায়গা। সো আপনি যদি বিশ্বাসের জায়গা থেকে নির্বাচন না চান, আপনি না চান, সেটা আপনার পুরো অধিকার আছে। পয়েন্টটা চলে আসে সরকার। সো এনসিপি যখন বলে যে আগে বিচার তারপর নির্বাচন, তারা বলতেই পারে, তাদের পুরো অধিকার আছে, এবং নির্বাচন চাইনি এটা বলতে আরও অধিকার আছে। কিন্তু এই সুরে যখন সরকার বলে যে আগে বিচার তখন নির্বাচন, বা সরকারের উপদেষ্টা মণ্ডলীর ব্যক্তিত্বরা বলেন, গুরুত্বপূর্ণ ব্যক্তিত্বরা বলেন যে তাদেরকে জনগণ ম্যান্ডেট দিয়েছে যে আগে এই আওয়ামী লীগ বা ফ্যাসিজম বা এদের বিচার করতে হবে, তারপরে নির্বাচন নিয়ে কথা বলতে পারি, তখন প্রবলেমটা, মানে তখন মুশকিলটা আসলে শুরু হয়। বিকজ বিচার, যারা বিচার প্রক্রিয়ার সাথে একটুও পরিচিত তারা জানেন যে এটা অনেক লম্বা প্রক্রিয়া, এটা সম্ভবই না। মানে যত ক্রাইমস আওয়ামী লীগ কমিট করে গেছে, এই ক্রাইমগুলোর সঠিকভাবে, মানে জাস্ট মামলাগুলো সঠিকভাবে দিয়ে তদন্ত প্রসেস শুরু করাটাও কয়েক বছরের ব্যাপার। আপনাকে একটু যদি কিছু না মনে করলে আপনাকে একটা গিয়ে বলি, সেটি হলো যে আজকে যে জামাত ইসলামী একটি সংবাদ সম্মেলন করেছে। জামাত ইসলামী কিন্তু এর আগেও একদিন বলেছেন যে তারাও এই বিচারটি চায়। হ্যাঁ, জামাত ইসলামীর একটা জিনিস এগিয়ে এসেছে যে তারা কিছুটা নির্বাচনটা, যেমন তারা আগে চাইতো যে বিচারটাই আগে হতে হবে, সেখানে তারা বলছে আগামী রমজানের আগে নির্বাচন হওয়া উচিত। তবে তারা এখনো ওই যে মৌলিক সংস্কার ও গণহত্যার দৃশ্যমান বিচার এবং রাজনৈতিক সহাবস্থানের
পরিবেশ নিশ্চিত করা, এই তিনটা শর্ত পূরণের কথা জামাত ইসলাম বলছে, হ্যাঁ, শুধু যে এনসিপি বলছে তা না না কিন্তু না না। না, জামাত ইসলাম অনেক কথা বলতে পারে। জামাত এবং এই জামাত বিচারের গণহত্যা দেখেন, দৃশ্যমান বিচার, এটি কিন্তু জামাত- একটা যৌক্তিক। বাংলাদেশ জামাত ইসলাম আমরা অনেক সময় একসাথে আন্দোলনরত ছিলাম, সেই হিসেবে আমাদের বন্ধু পরায়ণ একটা রাজনৈতিক দল। কিন্তু তাই বলে আমার বন্ধু পরায়ণ রাজনৈতিক দল হলেও তারা যদি এখন অযৌক্তিক কথা বলে তাহলে সেই কথাটা অযৌক্তিক, তারা যদি যৌক্তিক কথা বলে সেই কথাটা যৌক্তিক। জামাত ইসলাম বিচার চায়, প্রত্যেকটা রাজনৈতিক দল বিচার চায়, শুধু প্রত্যেকটা রাজনৈতিক দল না ভাই, যারা আওয়ামী লীগ করে না, গুটি কয়েকজন হয়তো এখনো বাকি আছে আওয়ামী লীগ করে, বাকি পুরো দেশ বিচার চায়। বিচার চাওয়া আর বিচার এবং আপনার কি বলে নির্বাচনকে সাংঘর্ষিক জায়গায় দাঁড়া করানো, এটা ভিন্ন পজিশন। রিফর্ম, সবাই রিফর্ম চায়। দুদিন আগে রিফর্ম কমিশনের সাথে 3 ঘন্টার মিটিং করে আসলাম আমরা ঐক্যমত কমিশনের সাথে। 160টা রিফর্মের ভিতরে বোধহয় 115টা না 20টাতে আমরা আপনিও সবাই একমত জোরালোভাবে ছিলাম। বলেছেন যে শেখ হাসিনার বিচার হইতেই হবে। হ্যাঁ, বিচার হতেই হবে। দেখেন, যেমন মনে করেন এই যে অনেকে লাফালাফি করে শেখ হাসিনা আওয়ামী লীগ নিষিদ্ধ দেখতে চাই, প্যান প্যান চ্যান চ্যান, অনেকে অনেক লাফালাফি করে। অ্যাকচুয়ালি নিষিদ্ধর মামলা কিন্তু আমিই করেছি, মানে যেটা অ্যাকচুয়ালি কার্যকরী, যে আমরা মামলার মাধ্যমে নিষিদ্ধ ঘোষণা করা যেতে পারে, সেই নিষিদ্ধ মামলা আইসিটি বলেন আর হাইকোর্টে বলেন হ্যাঁ, আমিই কিন্তু করেছি। So, অনেক- পয়েন্টটা এইটা না, পয়েন্টটা হলো কোনটা। সো বিচার অবভিয়াসলি আমরা সবাই চাই। তুমি জুলাই মাসের বিচার চাও, আমি জুলাই মাসের বিচার চাই। তুমি বাকি 15 বছরের বিচার চাও, আমি বাকি পুরো 15 বছরের বিচার চাই। পয়েন্টটা সেটা না তো, পয়েন্টটা ওখানে কোনো কারোর সাথে কারোর সংঘর্ষ নাই বিচার নিয়ে। পয়েন্টটা কোথায়? সংঘর্ষটা হলো আপনি বলছেন যে এগুলো শেষ করার আগে নির্বাচন হবে না, সংঘর্ষটা ওই জায়গাটায় তৈরি হয় যদি আপনি এইটা বলেন। হ্যাঁ, সো এখানে রিফর্ম, ইগেন সবাই রিফর্ম চায়। কোন রিফর্মগুলো নির্বাচনের আগে হবে, কোন রিফর্মগুলো একটা নির্বাচিত সরকার করবে, সেগুলো ইম্পর্ট্যান্ট ফ্যাক্টর। যেমন মনে করেন এনসিপি যে পজিশনগুলো নেয়, এগেন এনসিপির পুরো অধিকার আছে সেই পজিশন নেয়ার। এনসিপি পজিশন নিতেই পারে যে আমরা গণভোট দেখতে চাই নতুন কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলির জন্য, বা এরকম কিছু একটা তারা বলতেই পারে। তারা বললেই যে এটা হবে, বা তারা বললে যদি হওয়ার পথে যায়, দেন দ্যাট বিকামস এ প্রবলেম। একইভাবে যদি বিএনপি বললেই হওয়ার পথে যায়, দ্যাট বিকামস এ প্রবলেম। যদি এনডিএম আমার দল বললে হওয়ার পথে যায়, দ্যাট বিকামস এ প্রবলেম। বিকজ যেটাই হওয়ার পথে যাবে সেটা একটা যৌক্তিকতার মাধ্যমে কতদূর একটা কনসেনসাস ক্রিয়েট করা যায়, সেটা কনসেনসাসের মাধ্যমে হতে হবে। যেমন মনে করেন, আমি আপনাকে জাস্ট এখান এনসিপি, যেহেতু এনসিপি রিলেটেড কথা হচ্ছে সেহেতু এনসিপি রিলেটেড কথা বলছি, কারণ এবং এনসিপি রিলেটেড আমি যখন কথা বলি, আমি আসলে কিন্তু এনসিপিকে সাকসেসফুল দেখতে চাই। এবং লট অফ দ্য টাইমস আমি এনসিপি নিয়ে যখন কথা বলি, আমি চেষ্টা করি, মানে আমাদের যতখানি রাজনৈতিক অভিজ্ঞতা আছে, কয়েক দশকের যে অভিজ্ঞতা আছে, সেই অভিজ্ঞতার আলোকে তাদেরকে একটু জানানো যে এইভাবে আপনারা করলে হয়তো আরো ভালো হতে পারে। বিকজ আমি বিশ্বাস করি, অভিজ্ঞতা শেয়ারিং আর কি। হ্যাঁ, কারণ আমি বিশ্বাস করি যে এনসিপি ভালো করাটা বাংলাদেশের জনগণের জন্য ভালো। এনসিপি যদি পুরোপুরি ফেল করে কালকে হারিয়ে যায়, বাংলাদেশের বড় কোনো লস নাই। ছোট্ট কিন্তু একটা যদি বিরতির তারা সময়- ভালো করে তাহলে বাংলাদেশের জনগণের লাভ জি, আছে। আমি মনিরার কাছে আরো বিরতি পরে নিচ্ছি আর একটি ছোট্ট বিরতি। আমাদের সঙ্গেই থাকুন। বৈশাখী টেলিভিশনের পর্দার পাশাপাশি বৈশাখী টেলিভিশনের ইউটিউব এবং ফেসবুক পেজেও সরাসরি সম্প্রচারিত হচ্ছে ইস্পাহানি মির্জাপুর 0 আওয়ার। দর্শক, আপনারা চাইলে সেখানে কমেন্টে যুক্ত হতে পারেন আমাদের এই আলোচনার সঙ্গে। দর্শক, আবারও স্বাগত ইস্পাহানি মির্জাপুর 0 আওয়ারে। আমরা যে আলোচনাটি করছিলাম, যে ববি হাজ্জাজ বলছিলেন এনসিপিরও সুযোগ আছে বিচার চাওয়ার, জামাত ইসলামীরও সুযোগ আছে বিচার চাওয়ার। যদিও আমি একটি বিষয় বলতে চাই যে বিচারটি আসলে নির্বাচনের আগেই হওয়া উচিত কিনা সেটা আমি জানি না। বিচারের একটি কথা, ববি হাজ্জাজ তিনি আইন পেশা সম্পর্কে ভালো জানেন, সেই জন্য আমি বলতে পারি যে বিচারের একটি কথা আমরা জানি, জাস্টিস হারিড অ্যান্ড জাস্টিস ডিনাইড। একটা বারিড আর একটা ডিনাই। হ্যাঁ, জাস্টিস হারিড ইজ জাস্টিস, এরকম একটা কথা আমরা জানি। তো সেই জন্য তাড়াহুড়া করে বিচার যেমন করা উচিত না, তেমনি বিচারের যৌক্তিক সময়ের পরে বিচারটা না যাওয়াই ভালো। এবং নাগরিক সমাজের অনেকেই কিন্তু আসলে বিচার দৃশ্যমান দেখতে চান, এটা ঠিক। আমি একটু মনিরা শারমিনের সাথে যুক্ত করতে চাই। আজকে আপনারা জানেন যে ডেস্টিনি একটা সময় বাংলাদেশে খুবই আলোচিত একটি সংস্থা ছিল। সংস্থা এবং সংগঠন দুটোই বলা যায়, কারণ এটি ছিল একটি নতুন ধরনের বিজনেস মডিউল বা বিজনেস ফরম্যাট, এমএলএম বিজনেসের সেটা। এবং এরপরে আওয়ামী লীগ সরকার আসতেই
তারা এক ধরনের ঝুঁকির মধ্যে পড়ে এবং রফিকুল আমিন যিনি ডেস্টিনি গ্রুপের প্রতিষ্ঠাতা এবং তিনি তাকে 12 বছর জেলে থাকতে হয় এবং কিছুদিন আগে তিনি মুক্তি পেয়েছেন। তিনি আজকে বাংলাদেশ আম জনতা পার্টি নামে আরেকটি রাজনৈতিক দল গঠন করেছেন এবং তার সদস্য সচিব আহ্বায়ক তিনি এবং সদস্য সচিব আপনাদের পুরনো সহকর্মী যিনি ইয়েতে ছিলেন ডাকসুর নির্বাচনে গণ অধিকার পরিষদের নেত্রী ছিলেন ফাতেমা তাসনিম। আপনারা যে কথাগুলো বলছেন যে নির্বাচন তো অবশ্যই হওয়া উচিত, কিন্তু নির্বাচনের আগে বিচারটি দৃশ্যমান হওয়া উচিত, নির্বাচনের আগে মৌলিক সংস্কারটি আগে হওয়া উচিত। আপনারা কি এই যে এই নতুন দলগুলো হচ্ছে এই দলগুলোর সঙ্গে কোনো আলোচনায় যাবেন কিনা? যেমন আমরা তো জানি যে রাজনীতির একটি পর্যায়ে আছে জোট করা, সেই জায়গাতে আপনারা কি চিন্তা করছেন এবং নতুন এই রাজনৈতিক দলের জন্য আপনার কি ধারণা? ধন্যবাদ। আসলে বাংলাদেশে এই অভ্যুত্থান পরবর্তী সময়ে কিন্তু অনেকগুলো রাজনৈতিক দল আসলে গঠিত হয়েছে এবং এই বিষয়টা আমরা খুবই পজিটিভলি দেখি। কারণ দেখেন গত এই 15-16 বছর অন্তত আমরা আসলে যতদিন ধরে রাজনীতি দেখি, রাজনীতি বুঝি, চেষ্টা করি যতটুকু, সেটা হচ্ছে আমরা দেখেছি শুধুমাত্র মানে দুইটা তিনটা দল, বড় দল হিসেবে বিএনপি, আওয়ামী লীগ এবং জামাত, এরকম এবং অন্যান্য দলগুলি আসলে এই বড় দলগুলির কারণে, এর আধিপত্যের কারণে এবং এরা যখন আসলে ক্ষমতায় এসছে তখন তাদের আসলে নানান ধরনের দমনপীড়নের কারণে এবং এই একটা রাজনৈতিক একটা গণতন্ত্র তো দরকার, রাজনীতিতেও কিন্তু একটা গণতন্ত্র দরকার। সেখানে কিন্তু অন্যান্য দলগুলো যে আসলে নিজেদের ফ্লারিশ করবে সেটাও কিন্তু সুযোগ অনেক কম ছিল। অভ্যুত্থান পরবর্তী সময়ে কিন্তু এই নতুন দলগুলি গঠিত হয়, এটা খুবই পজিটিভ ব্যাপার। কারণ আমরা আসলে এই যে ভিন্ন মত, দেখেন এখন আমরা আসলে অনেক ধরনের মতের মধ্যে আছি। আমরা একটা কাজ করছি, সেটা ভুল হচ্ছে, যদি ভুল হয় তাহলে সমালোচিত হচ্ছি এবং আমরা এটার মধ্যে দিয়ে আমরা একটা লেসন পার করছি, আসলে আমরা শেখার সুযোগ পাচ্ছি। কিন্তু এই জিনিসগুলো নিয়ে এত বেশি আলোচনা তো আমরা অনেক সময় পাজলড হয়ে যাচ্ছি যে কেন এত আলোচনা, কেন এত ভিন্ন মত। আসলে এই ভিন্ন মতটা তো এই 15 বছরে অ্যাবসেন্ট ছিল, টোটালি অ্যাবসেন্ট। এবং এই ভিন্ন মতের কারণটা স্ট্যাটাস দেওয়ার কারণে আমরা দেখেছি যে আমাদের একজন ছাত্র, সে কিন্তু তাকে হত্যা করা হয়েছে। সুতরাং এই ভিন্ন মতের কারণে দেখা গেছে যে বিএনপির অসংখ্য নেতাকর্মী এবং অন্যান্য দলের যারা অথবা সাধারণ অনেক মানুষ তারা গুমের শিকার হয়েছে এবং তাদের আয়নাঘর পর্যন্ত যেতে হয়েছে। সুতরাং এই নতুন মতের মানুষ নতুনভাবে এই জুলাইয়ের বিষয়টাই যদি আমি বলি, আন্দোলনের থেকে যেই দলগুলো এসছে তারাই জুলাইয়ের কথা বলবে, এই স্পিরিট ধারণ করবে এবং এই বাংলাদেশের যে একদম সংস্কার এবং একটা রাষ্ট্রের গুণগত যে পরিবর্তন, সেটা আসলে সকলেরই প্রধানতম দায়িত্ব হবে আমি আশা করি। তো আসলে জোটের ব্যাপার যদি বলি, সেটা হচ্ছে প্রথমত এনসিপি একটি নতুন রাজনৈতিক দল এবং এনসিপি আসলে প্রথমত চায় নিজেদের আসলে যে শক্তিমত্তা আছে সেটাই আসলে একটু পরীক্ষা করতে চায়। আমরা চাই আসলে আমাদের যে তৃণমূল পর্যায়ে যেই আমাদের নেতাকর্মী যারা আসলে, আমরা যখন নাগরিক কমিটি করেছি তখন সেই কমিটিতে কিন্তু নানান ধরনের পেশাজীবী সহ রাজনৈতিক মতাদর্শী বা বাংলাদেশের নতুন রাজনীতির সাথে আসলে নিজেদের মিলাতে পারেন এমন অনেক মানুষকে আমরা সংযুক্ত করতে পেরেছি আমাদের সাথে। সুতরাং যখন এটি জাতীয় নাগরিক পার্টি, তখন আমরা সেই মানুষগুলো যারা আসলে সেই পলিটিক্যাল মোটিভেশন নিয়ে আছে তাদের কিন্তু আমরা পেয়ে গেছি এবং তাদের সাথে আমরা আসলে আরো তাদেরকে সঙ্গে নিয়ে আমরা আরো ইউনিয়ন লেভেল পর্যন্ত যেটা সংক্ষেপে জানতে চাই, আপনারা কোনো জোটের কথা ভাবেন কিনা নতুন রাজনৈতিক দলগুলোকে নিয়ে? নতুন রাজনৈতিক দলগুলোকে নিয়ে যেই যুক্তিতে আপনি দিলেন যে বড় রাজনৈতিক দলগুলোর মেরুকরণের অপর পৃষ্ঠে আপনাদের এক ধরনের জোটের দরকার, আপনার কথায় জোট ছিল না, বাট কথার মধ্যে একটি আভাস আছে। জি অবশ্যই, কিন্তু তবে জোটের কথা আমি এখনই বলছি না। মানে যদি বলি যে জাতীয় নাগরিক পার্টির জোটের কথা, দৃশ্যমান জোট না হোক, মনস্তাত্ত্বিক জোট হতেই পারে। স্বাভাবিকভাবেই একটা বাংলাদেশকে সামনে রেখে আমরা যেহেতু বলছি, বারবার করে বলছি আমরা বাংলাদেশপন্থী রাজনীতি করতে চাই, সেখান থেকে আসলে জোট না হলেও তো আসলে বিভিন্ন ব্যানার থেকে কিন্তু বাংলাদেশ নিয়েই কথা হবে, বাংলাদেশের উন্নয়ন নিয়ে কথা হবে, বাংলাদেশের কল্যাণ নিয়ে কথা হবে। তবে এনসিপি যদি আমি বলি নির্বাচন কেন্দ্রিক জোটের কথা যদি আপনি বলেন, সেটা কিন্তু আসলে এখনো এনসিপি চিন্তা করছে না। এনসিপি আসলে নিজেদের আসলে সাংগঠনিক বিস্তারে এখন একটু বেশি আগ্রহী এবং এনসিপি কিন্তু আসলে এই জিনিসটা খুবই এনকারেজ করে যে বিভিন্ন জায়গা থেকে এক ধরনের কথা। ডেস্টিনি গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক এবং প্রতিষ্ঠাতা রফিকুল আমিনের রাজনৈতিক দল, তাদের যে আদর্শ, তারা যা বলছেন দল হিসাবে,
রফিকুল আমিন বলছেন, মুক্তিযুদ্ধ ও জুলাই অভ্যুত্থানের চেতনা ধারণ করতে চান, তারা প্রতিরক্ষা ব্যবস্থা শক্তিশালী করতে চান, স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় আরও বেশি মনোযোগী হতে চান, প্রতিরক্ষা ব্যবস্থা শক্তিশালী করে সাম্প্রদায়িকতা প্রতিরোধ, জেন্ডার সমতা নিশ্চিতকরণ, নারীর ক্ষমতায়ন, সামাজিক, এগুলা কম বেশি সবই আপনাদের কথাতেও আছে, এনডিএম এর যে ঘোষণাপত্র তাতেও আছে। আপনার কি মনে হয়, আপনাদের আপনি একদম 30 সেকেন্ডে, আমরা পরে ববি হাজেজের কাছে যাব, যে আপনার শুভ কোনো এই রাজনৈতিক দলের জন্য কোনো মন্তব্য আছে কিনা? অবশ্যই আমি যেটা বললাম যে আসলে যারা নতুন রাজনৈতিক দল হিসেবে যারা আসলে বাংলাদেশে আত্মপ্রকাশ করছে এবং এই বিষয়টাকে আমরা খুবই পজিটিভলি দেখি, আর তরুণদের অংশগ্রহণ আমার মনে হয় যে বড় দলগুলোর প্রতিও আমার একটা মেসেজ আছে। সেটা হচ্ছে যে এখানে যেরকম আপনি সদস্য সচিব হিসেবে ফাতেমা তাসনিমের এবং দেখেন নারী নেতৃত্ব কিন্তু আমাদের সামনে আনতে হবে এবং গুরুত্বপূর্ণ একটি পদে কিন্তু উনি আছেন। তার দলের অর্ধেক ভারী দিয়েছেন ফাতেমা তাসনিমের। একদম এটা খুবই স্বাগত জানানোর মতো একটা বিষয়, এবং আমাদের আসলে যে বড় রাজনৈতিক দলগুলো আছে তাদের জন্য আমার একটা অনুরোধ থাকবে যে তরুণরা কিন্তু রাজনীতিমুখী হয়েছে, সুতরাং এই নতুন চিন্তার মানুষগুলোকে রাজনীতিতে তরুণ এবং নারী তাদের ববি হাজেজ, আপনার কাছেও জানতে চাই, এই যে নতুন একটি রাজনৈতিক দল আসলে সেটি যেমন সত্য কথা, আরেকটি বিষয় মনিরা শারমিন খুব গুরুত্বপূর্ণ কথা বলেছেন, কিন্তু খুবই ইনফর্মালি বলেছেন। সেটি হলো যে বড় দলগুলো এবং ছোট দলগুলোর রাজনৈতিক প্র্যাকটিস বা রাজনীতির যে লেভেল প্লেইং ফিল্ড, এটার মধ্যে একটি গণতন্ত্র থাকা দরকার। সেই জায়গাতে অনেক সময় ছোট দলগুলো তাদের মতাদর্শগত জায়গা থেকে বা বড় দলকে এক ধরনের রাজনীতির জায়গা থেকে জোট করতে পারে, সেটা মনস্তাত্ত্বিক জোট হতে পারে প্রথমে, পরে দৃশ্যমান হতে পারে। আপনি কি মনে করেন এই যে নতুন রাজনৈতিক দল বাংলাদেশ আম জনতা পার্টি, এটি গড়ে উঠলো এবং এটির সদস্য সচিব কিন্তু ফাতেমা তাসনিম, অর্থাৎ মনিরা শারমিনদের সঙ্গে একটা সময় তারা রাজনৈতিক সহকর্মী ছিলেন পাশাপাশি, সেই জায়গাতে আপনার অবজারভেশন কি, আপনার পর্যবেক্ষণ কি? ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট যে কোনো রাজনৈতিক প্রচেষ্টাকে আমি সাধুবাদ জানাই। যারাই দেশ, জাতি, জনগণ এবং গণতন্ত্রের লক্ষ্যে কাজ করতে চান বা কাজ করেন, তারা যেই পরিধিতে যেই পরিহারে কাজ করেন, সেটাকে আমি সাধুবাদ জানাই। আপনি নতুন যে দলের কথা বলছেন, আমি এটা সম্বন্ধে যেহেতু বেশি কিছু জানি না, সেহেতু আমি বড় দাগে আর কিছু বলতে পারছি না। তবে একটা প্রচেষ্টা যদি সঠিক প্রচেষ্টা হয়, তাহলে নিশ্চয়ই তাদেরকে স্বাগতম। তারা রাজনৈতিক তাদের সামনের পথ চলা যেন সুন্দর হয়, তারা যেন জনগণের জন্য কাজ করতে পারেন, সেই আশাটা রাখি। একই সাথে আপনার এখন স্পেশালি গত অনেক বছর ধরে আমরা দেখেছি, স্পেশালি আমি হয়তো 2018-তে ফার্স্ট খুব শক্তভাবে পরিষ্কার হয় যে বাংলাদেশের তরুণরা, তরুণরা, আমি আসলে তরুণ মিন করি, মানে আমাদের দেশে মনে করেন অনেক বুড়া মানুষকেও তরুণ বলা হয়, আমি অ্যাকচুয়ালি তরুণ মিন করছি যে মনে করেন 15 থেকে 25, এটাকে তরুণ ধরছি আমি। এই 15 থেকে 25 যে তরুণ বিশাল আমাদের জনগোষ্ঠী, তাদের ভেতরে রাজনীতির সাথে সরাসরি সম্পৃক্ত হবার একটা ইচ্ছা, এটা 2018 সালে খুব পরিষ্কারভাবে প্রতীয়মান হয়। নিরাপদ সড়ক আন্দোলন, কোটা আন্দোলনটা নাহলে একটু ভিন্ন ছিল, কিন্তু নিরাপদ সড়ক আন্দোলন কিন্তু পিওর এদেরই আন্দোলন ছিল। রাস্তাঘাটে স্কুল কলেজের ইউনিফর্ম পরা, মানে শুধু বিশ্ববিদ্যালয় না ভাই, মোস্টলি স্কুল কলেজ ইউনিফর্ম পরা ছাত্ররা হাজারে হাজারে নেমে গেছিল। আমি ধরে নিচ্ছি মনিরা হয়তো তখন, মানে 18 সালে হয়তো সে কলেজ বা স্কুল লেভেলে ছিল, যদি না থেকে বিশ্ববিদ্যালয় থেকে তাহলে হয়তো বিশ্ববিদ্যালয় থেকেও ছিল। হ্যাঁ, কিন্তু তখন মানে বিশ্ববিদ্যালয় থেকেও সে নিশ্চয়ই সেও দেখেছে যে একদম বাচ্চারা, মানে না, সে তো অ্যাক্টিভ ছিল তখন নিরাপদ সড়ক, সে অ্যাক্টিভ ছিল, তো সে তো আর ইউনিভার্সিটিতে, সে তো বাচ্চা না, কিন্তু সে নিশ্চয়ই দেখেছে তখন যে বাচ্চারা একদম, মানে স্কুলের ইউনিফর্ম পরা বাচ্চারা জড়িত ছিল। এবং ওই জায়গাটা তো খুব নির্মমভাবে সেই স্কুল কলেজের বাচ্চাদের এই আন্দোলন দমন করবার জন্য, বাচ্চাদের দমন করবার জন্য আওয়ামী লীগ সরকার তখন যে নির্যাতন নিপীড়ন চালিয়েছিল, সেগুলো আমরা একদম সামনে থেকে দেখেছি, তারা দেখেছে, আমরা দেখেছি, আমরা আমাদের জায়গা থেকে, আমাদের বাচ্চাদেরই করেছে, আমরা এফেক্টেডও হয়েছি। জি, আমরাও তখন রাজপথে চেষ্টা করেছি যতটুকু করতে পারি, খুব বেশি করতে পারিনি। কেন করতে পারিনি, এগুলো অনেক বড় বিশ্লেষণ, অনেক কিছু, সেটাতে যাব না। সো ওই জায়গা থেকে দেখেছি যে তরুণদের ভেতরে ওই আকাঙ্ক্ষাটা, যেমন আজকে কোনো এক সময় আলোচনার মধ্যে মনিরা বলছিলেন বোধহয় আই হেট পলিটিক্স বা এই টাইপের রাজনীতি, এইটা কিন্তু আমি আসলে এই কথাটা উনি ভুল বলেন নাই, তো আমি তাকে বলছি না সে ভুল বলেছে, কথাটা সে ভুল বলে নাই, কিন্তু আমার বিশ্বাস যে আই হেট পলিটিক্স যে ফিলিংটা বেরিয়েছিল, এটা আসলে আই হেট পলিটিক্স না,
এটা হলো আই ওয়ান্ট টু বি ইনক্লুডেড ইন দ্য পলিটিক্যাল প্রসেস। কিন্তু এখন এমন একটা ব্যবস্থা তৈরি করা হয়েছে যে এই প্রসেসটা থেকে আমাকে জোরপূর্বক এক্সক্লুড করা হচ্ছে। সো এই যে এই এক্সক্লুশনের যে রাজনীতি, এইটাকে আমি বর্জন করি, আমি হেট করি। এইটা আমার কাছে যেটা মনে হয়, আমি আমার জায়গা থেকে বলছি, 2008 হয়তো আগে থেকেও এটা ছিল, কিন্তু 18তে এটা আমার কাছে একদম পরিষ্কার ছিল যে এটা 18তে মানে একদম পরিষ্কার হয়ে গেছে যে দিস ওয়াজ দ্য কেস। যার জন্য দেখেন যে 18তে বেশ কিছু ঘটনা ঘটেছে টেলিভিশন পর্দার সামনে। আওয়ামী লীগের নেতারা পরে যে শিক্ষামন্ত্রী পর্যন্ত হয়েছে, গুন্ডার মতো বাচ্চা বাচ্চা ছেলেদেরকে নিয়ে তাদেরকে পিটিয়ে ধরে মানে তাদেরকে দিয়ে স্বীকারোক্তি দেওয়াচ্ছে টেলিভিশন স্ক্রিনে এবং নিউজ মিডিয়াম। এখানে আপনাদের দোষ না, আপনাদেরকে ক্যামেরা মানে ইন দ্য সেন্স যে আপনাদের এই চ্যানেলগুলোকে ক্যামেরা নিয়ে যেতে বলা হয়েছে, আপনাদের উপায় ছিল না, আপনারা ক্যামেরা নিয়ে তাদের প্রপাগান্ডা তখন লাইভ দেখিয়েছেন। কিন্তু তারা বাচ্চা বাচ্চা ছেলে পেলেদেরকে ধরে এবং দেখে বোঝা যাচ্ছে যে একেবারে 15, 16, 17 তাদের অত্যাচার করে এই জিনিসগুলো করেছে। সো ওগুলো করেছে, এরকম অনেক কিছুর জন্যই কিন্তু জুলাই গণ আন্দোলনটা হয়েছে। কারণ জুলাই গণ আন্দোলনে সব পর্যায়ের সবাই একত্রিত হয়েছে। আমি এখানে একটা ছোট্ট জিনিস বলবো, সেটা এনসিপির জন্য এবং একদম সবার শেষ জন্যই প্রান্তে বলবো, আমরা, শেষ প্রান্ত ঠিক আছে। আমি জাস্ট একটা জিনিস, যে জুলাই গণ আন্দোলনে আলাদা করে কেউ নেতৃত্ব দেয় নাই, কারণ নেতৃত্ব শুনে জুলাই গণ আন্দোলন হয়নি। একটা জায়গায় সবাই একত্রিত হয়েছে, এই সরকার আর চলবে না, জি, শেখ হাসিনা আর চলবে না, স্টেপ ডাউন। জি জি, আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি। দর্শক, গণতন্ত্র যদি একটি মানবদেহ হয়, সেই মানবদেহকে লম্বচ্ছেদ বা দৈর্ঘ্যচ্ছেদ প্রস্থচ্ছেদ যেটাই করেন, তার মধ্যে রক্ত হিসেবে থাকবে ভিন্নমত। অর্থাৎ ভিন্নমতটা হলো গণতন্ত্রের ক্রিটিক্যাল অ্যানালাইসিসের সিনোনিমস, অর্থাৎ সমার্থক শব্দ। এবং আরেকটি বিষয় যেটি মনিরা শারমিন বলেছিলেন যে আই হেট পলিটিক্স, এমন হতে পারে আই হেট পলিটিক্সের আসলে পেছনের বাক্যটি ছিল আই ওয়ান্ট চেঞ্জ ইন পলিটিক্স। এরকম হতে পারে যে পলিটিক্সের মধ্যে পরিবর্তন চায় তরুণরা। এবং আরও একটি বিষয় বলি, যে সবচেয়ে বহুল আলোচিত যে রাজনৈতিক দলগুলো বলে যে আমরা ক্ষমতার জন্য রাজনীতি করি না, যদিও এই কথাটিই মনে হয় সবচেয়ে বড় পলিটিক্যাল লাই, যে আসলে রাজনৈতিক দলের ক্ষমতায় যদি তারা না যেতে পারে, তাহলে তাদের আদর্শ বা তাদের যে ঘোষণাপত্রে যা বলা সেটি বাস্তবায়নের করার সুযোগ নেই। অর্থাৎ ক্ষমতায় গিয়েই জনসেবাটি বাস্তবে রূপান্তর করতে হবে। এই সব কিছু মিলিয়েই আগামী দিনে বাংলাদেশে একটি সুষ্ঠু নির্বাচন হবে এবং নির্বাচনের মাধ্যমে দেশের জনগণের যে ম্যান্ডেট, সেই ম্যান্ডেট নিয়ে একটি সরকার গঠন হবে। সেই প্রত্যাশা রেখে শেষ করছি ইস্পাহানি মির্জাপুর 0 আওয়ার।